১৯৯০-এর দশকের শুরুতে ভিয়েতনামের চামড়া রপ্তানির আকার বাংলাদেশের সমপর্যায়ে থাকলেও শক্তিশালী অবকাঠামো ও কঠোর পরিবেশগত নীতিমালার মাধ্যমে ২০২৫ সালের মধ্যে তারা $২৯ বিলিয়ন জুতো রপ্তানি করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। একসময় চামড়া খাতকে বাংলাদেশের অর্থনীতিতে কালো সোনা বলা হতো। তৈরি পোশাকের পর এটিই ছিল দেশের সবচেয়ে বড় অভ্যন্তরীণ কাঁচামাল ভিত্তিক রপ্তানি খাত। কিন্তু গত 10 বছরে চিত্রটা পুরোপুরি বদলে গেছে। প্রতি ঈদুল আজহার পর যে বিপুল পরিমাণ চামড়া বাজারে আসে তার একটা বড় অংশ নষ্ট হয়ে যায় বা অত্যন্ত কম দামে বিক্রি হয়। গণমাধ্যমে প্রায় দেখা যায় অনেক জায়গায় কাঁচা চামড়া ডাস্টবিনে ফেলে দেওয়া, মাটি চাপা দেওয়া কিংবা সরাসরি নদীতে ফেলে দেওয়ার ছবি। আন্তর্জাতিক বাজারে এখনও বিশাল সম্ভাবনা রয়েছে এই কাঁচা চামড়ার, কিন্তু নীতির স্থবিরতা আর পরিবেশগত মান পূরণে ব্যর্থতা এই খাতকে দীর্ঘমেয়াদী সংকটে ফেলে দিয়েছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রাক্কলন অনুযায়ী বাংলাদেশ বর্তমানে তার চামড়া শিল্পের মোট সম্ভাবনার মাত্র 0.26% কাজে লাগাতে পারছে। দীর্ঘমেয়াদী বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করা সম্ভব হলে এই খাত থেকে বার্ষিক $12 বিলিয়ন রপ্তানি আয় সম্ভব। তবে বাস্তব অর্থনৈতিক সূচকগুলো সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখাচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে 2014-15 অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় ছিল $1.13 বিলিয়ন, যা দীর্ঘ এক দশক পর 2024-25 অর্থ বছরে এসে মাত্র $1.14 বিলিয়ন আটকে আছে। অর্থাৎ গত 10 বছরে এই খাতের প্রবৃদ্ধি কার্যত শূন্য। অথচ একই সময়ে বাংলাদেশের তৈরি পোশাক খাতের রপ্তানি আয় প্রায় $25 বিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে $40 বিলিয়ন উন্নীত হয়েছে। 2017 সালে হাজারীবাগ থেকে সাভার চামড়া শিল্পনগরীতে ট্যানারি স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই পুরো প্রক্রিয়া ছিল অপরিকল্পিত। শিল্পনগরীটি সম্পূর্ণ প্রস্তুত হওয়ার আগেই কারখানাগুলো স্থানান্তরিত করায় বিগত 9 বছরেও সেখানে একটি কার্যকর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি এবং কঠিন বর্জ্য বা স্লাজ ব্যবস্থাপনার স্থায়ী সমাধান গড়ে তোলা সম্ভব হয়নি। এর ফলে পরিবেশ দূষণ বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী নদীতে স্থানান্তরিত হয়েছে ঠিক, কিন্তু বৈশ্বিক পরিবেশগত মানদণ্ড পূরণকে আরও অসম্ভব করে তুলেছে। আন্তর্জাতিক বাজারে প্রিমিয়াম ব্র্যান্ডগুলোর কাছে চামড়া বা চামড়াজাত পণ্য বিক্রির প্রধান পূর্বশর্ত হল লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWG এর পরিবেশগত প্রশংসাপত্র। সাভারের পরিবেশগত বিপর্যয়ের কারণে বাংলাদেশের মাত্র 8টি প্রতিষ্ঠান এই সনদ অর্জন করতে পেরেছে, যার মধ্যে সাভার শিল্পনগরীর প্রতিষ্ঠান মাত্র একটি। LWG সনদের এই ঘাটতি বাংলাদেশের পণ্যের রপ্তানি মূল্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এক দশক আগে আন্তর্জাতিক বাজারে প্রতি বর্গফুট বাংলাদেশি চামড়ার গড় মূল্য ছিল $1.50 থেকে $1.70। বর্তমানে কমপ্লায়েন্সের অভাবে তা কমে মাত্র 50 থেকে 70 সেন্ট নেমে এসেছে। অন্যদিকে পরিবেশগত মানদণ্ড নিশ্চিত করার মাধ্যমে পোল্যান্ড, ভারত, চীন ও ভিয়েতনামের 246টি প্রতিষ্ঠানের পণ্যের মূল্য প্রায় 40% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই দেশগুলো প্রতি বর্গফুট চামড়া $1.80 থেকে $2.50 পর্যন্ত প্রিমিয়াম মূল্যে বিক্রি করছে। 1990-এর দশকের শুরুতে ভিয়েতনামের চামড়া রপ্তানির আকার বাংলাদেশের সমপর্যায়ে থাকলেও শক্তিশালী অবকাঠামো ও কঠোর পরিবেশগত নীতিমালার মাধ্যমে 2025 সালের মধ্যে তারা $29 বিলিয়ন জুতো রপ্তানি করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। ইউরোপ ও আমেরিকার মূলধারার কমপ্লায়েন্ট ক্রেতারা বাংলাদেশ থেকে চামড়া কেনা বন্ধ করে দেয়ায় দেশীয় বাজারটি এককভাবে চীনা ক্রেতাদের নিয়ন্ত্রণে চলে গেছে। বাজারে কোনো প্রতিযোগিতামূলক পরিবেশ না থাকায় চীনা বায়াররা এই মনোপলি পরিস্থিতির
পূর্ণ সুবিধা গ্রহণ করছেন। ট্যানারি মালিকদের তথ্য মতে চীনা ক্রেতারা বর্তমানে প্রতি বর্গফুটের জন্য মাত্র 30 থেকে 40 টাকা মূল্য দিচ্ছেন, যা সরকারের নির্ধারিত সর্বনিম্ন মূল্যের প্রায় অর্ধেক। আন্তর্জাতিক বাজারে কেমিক্যালের মূল্য 20 থেকে 30% বৃদ্ধি পেলেও একক ক্রেতা হওয়ার কারণে চীনা ব্যবসায়ীরা প্রক্রিয়াজাত চামড়ার মূল্য বৃদ্ধিতে অস্বীকৃতি জানাচ্ছেন। একই সাথে বাংলাদেশের এই অভ্যন্তরীণ বাজার ধসের সুযোগ নিচ্ছে প্রতিবেশী ভারতের চামড়া শিল্প। ভারতে ধর্মীয় ও আইনি কারণে গরুর কাঁচা চামড়ার অভ্যন্তরীণ যোগান সীমিত হলেও তাদের চামড়াজাত পণ্যের বৈশ্বিক বাজার এবং ব্র্যান্ড ভ্যালু অত্যন্ত শক্তিশালী। বাংলাদেশে যখন কাঁচা চামড়ার মূল্য অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে, তখন সীমান্ত অঞ্চলে চোরাই পথে চামড়া পাচারের অর্থনৈতিক ঝুঁকি বহুগুণ বেড়ে যাচ্ছে। ভারতের ট্যানারিগুলো আন্তর্জাতিকভাবে LWG সনদপ্রাপ্ত হওয়ায় তারা বাংলাদেশ থেকে সস্তায় প্রাপ্ত কাঁচামাল প্রক্রিয়াজাত করে ইউরোপ আমেরিকার বাজারে উচ্চমূল্যে রপ্তানি করছে। ফলে $420 বিলিয়ন বৈশ্বিক চামড়ার বাজারে বাংলাদেশ পৃথিবীর মোট কাঁচা চামড়ার 3.5% যোগান দেওয়া সত্ত্বেও আর্থিক অংশীদারিত্ব পাচ্ছে মাত্র 0.7%। বাকি সিংহভাগ লভ্যাংশ চলে যাচ্ছে চীন ও ভারতের মধ্যস্বত্বভোগীদের পকেটে। অভ্যন্তরীণ বাজারে চামড়ার এই দরপতনের পেছনে দেশীয় বড় কোম্পানিগুলোর কোনো প্রত্যক্ষ সুবিধা নেই। উল্টো তারাও এই অব্যবস্থাপনা ও সনাতনী পদ্ধতির কারণে সংকটের শিকার। দেশের শীর্ষস্থানীয় জুতো ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর নিজস্ব আধুনিক ট্যানারি ও আন্তর্জাতিক সনদ থাকলেও সাভারের CETPর অকার্যকারিতার কারণে তারা দেশীয় কাঁচা চামড়া আন্তর্জাতিক কমপ্লায়েন্স বজায় রেখে ব্যবহার করতে পারছে না। এর ফলে একটি চরম অর্থনৈতিক বৈপরীত্য সৃষ্টি হয়েছে। একদিকে দেশের অভ্যন্তরীণ চামড়া অবহেলায় পচে নষ্ট হচ্ছে, অন্যদিকে প্রিমিয়াম কোয়ালিটির পণ্য তৈরির জন্য দেশীয় বড় ব্র্যান্ডগুলোকে প্রতি বছর বিদেশ থেকে চড়া দামে চামড়া আমদানি করতে হচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে মাঠ পর্যায়ের কোল্ড চেইন বা আধুনিক মজুদ ব্যবস্থার অভাব। পশু জবাইয়ের নির্দিষ্ট সময়ের মধ্যে চামড়া সংরক্ষণের প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থা না থাকায় এবং লজিস্টিক্স ও পরিবহন খাতের বিশৃঙ্খলার কারণে প্রান্তিক ও মৌসুমি ব্যবসায়ীরা আড়তদারদের সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়ছেন। এই বহুমুখী সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশের নীতি নির্ধারকদের সনাতনী এই পদ্ধতি পরিহার করে আধুনিক অর্থনৈতিক মডেল গ্রহণ করা অত্যন্ত জরুরি। সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলছেন, সরকার এখনও সনাতনী পদ্ধতিতেই রয়েছে। ট্যানারি মালিক কিংবা আড়তদাররা যেভাবে বুঝাচ্ছে সেভাবেই চলছে, কিন্তু চামড়া সংগ্রহ কিংবা সংরক্ষণে বর্তমান পদ্ধতি যে কাজে আসছে না সেটা কিন্তু প্রমাণিত। আগামীতেও এই পদ্ধতি কাজে আসবে না। তিনি এই বাজারকে একচেটিয়া আধিপত্য থেকে মুক্ত করার তাগিদ দিয়ে বলেছেন, যদি বাজার সারা বছর উন্মুক্ত থাকে তবে নতুন উদ্যোক্তারা বিনিয়োগ করবেন, প্রতিযোগিতা বাড়বে এবং গুণগত মান ব্যবস্থাপনারও উন্নতি হবে। সিপিডির অর্থনৈতিক বিশ্লেষণ অনুযায়ী ঈদুল আজহায় উৎপাদিত বিপুল পরিমাণ চামড়া ধারণ বা প্রক্রিয়াজাত করার সক্ষমতা অভ্যন্তরীণ বাজারের নেই। তাই সারা বছর কাঁচা, লবণযুক্ত এবং আংশিক প্রক্রিয়াজাত ওয়েট ব্লু চামড়া রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত। বাজার উন্মুক্ত হলে বহুজাতিক ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং চীন ও ভারতের মধ্যস্বত্বভোগীদের একচেটিয়া সিন্ডিকেট ভেঙে যাবে। সাভারের CETP আধুনিকায়ন এবং এর দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুফল নিয়ে অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির বলেছেন, সাভারের শিল্পনগরীতে CETP সমস্যার কারণেই বড় সুযোগ হাতছাড়া হচ্ছে। এটি আন্তর্জাতিক মানে উন্নীত করা গেলে বাংলাদেশের জন্য বিশাল বাজার উন্মুক্ত হবে। তখন প্রতি বছর চামড়া খাত থেকে 10 থেকে 12 বিলিয়ন ডলার আয় সম্ভব। এতে হাজার কোটি টাকার বিনিয়োগ লাগলেও একবার কাজ সম্পন্ন হলে দীর্ঘমেয়াদে শুধু পরিচালনা আর রক্ষণাবেক্ষণ ব্যয় থাকবে, আর এর সুফল মিলবে দীর্ঘ সময়। চামড়া খাত হলো শতভাগ দেশীয় কাঁচামাল ভিত্তিক একটি শিল্প, যেখানে সর্বোচ্চ মূল্য সংযোজন সম্ভব।
এই খাতে ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে ট্যানারি মালিকদের খেলাপি ঋণের পরিমাণ ক্রমাগত বাড়তেই থাকবে, যা দেশের সামগ্রিক ব্যাংকিং খাত ও আর্থিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। কর্মসংস্থান সৃষ্টি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং রপ্তানি বহুমুখীকরণের স্বার্থে সাভারের সিইটিপিকে অবিলম্বে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা এবং মুক্তবাজার নীতিমালার প্রয়োগ নিশ্চিত করা বাঁচাতে পারে আমাদের চামড়া শিল্পকে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।